প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজ রমজান, 16 রমজান চলছে। রমজানের শেষ মুহূর্তে আমি আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায়ের আলোর প্রতিফলন পড়াতে চাচ্ছি। রবি, মঙ্গল ও বৃহস্পতি 10টায় হবে। সবাই অবশ্যই থাকবে খাতা কলম রেডি করে। আর যেহেতু পদার্থ বোর্ডের লেখার চেয়ে মনে হয় স্লাইডে দেখলে সুন্দর হবে, আশা করি উপকৃত হবে, যদিও কিছুটা লেখাটা ছোট দেখা যাবে। সুতরাং আমি আজকে আলোর প্রতিফলন পড়ানোর আগে একটা কথা বলতে চাই। সেটা হলো, আমরা যখন লেখাপড়া করি তখন জানতাম যে বাংলাদেশের 60-70% কৃষক। তার মানে আমি যখন নবম দশম শ্রেণীতে পড়ি তখন অবশ্যই কৃষকই কাজ করছি, অনেক ধান রোপণ করেছি বা ফসলাদি অনেক করেছি। সেটার একটা উদাহরণ দিতে চাই। সেটা হলো, আমরা যখন কোনো কিছু রোপণ করি, বীজ বপন করি মাটিতে, তখন মাটির ভিতরে দেই, মানে নিচে দেওয়া হয়। গাছটা কি নিচে চলে যায় মাটির নিচে? না, আবার উপরে ফিরে আসে। তার মানে আমি উপর থেকে দিচ্ছি, আবার উপরে ফিরে আসে, যার জন্য আমরা কি বলি? ফসল ফলানো হয়। ফসল ফলানো যেরকম, ফলন মানে নিচে বীজ বপন করলে উপরে চলে আসে, ফসল ফলে। তার মানে আলোক রশ্মিও সে একই রকম। আলো যদি যে মাধ্যমে থেকে আলো যায় কোনো প্রতিফলক পৃষ্ঠে বা কোথাও বাধা পেয়ে আবার ফিরে আসে একই মাধ্যমে, সেটা হলো প্রতিফলন। কারণ স্টুডেন্টদের অনেকেরই সমস্যা হয় প্রতিফলন, স্মরণ মানে দূরত্ব, নির্দিষ্টগত কতটুকু দূরত্ব অতিক্রম করে। সুতরাং ফলন হচ্ছে একই মাধ্যমে ফিরে আসার যে একটা ঘটনা। ফসল যেরকম ফলন হয়, এরকম আলোরও ফলন হয়। আলোর ফলন হচ্ছে একই মাধ্যম থেকে গিয়ে কোনো প্রতিফলক বা কোথাও বাধা পেয়ে আবার ওই মাধ্যমে ফিরে আসে, হচ্ছে প্রতিফলন। সুতরাং আজকে আমরা প্রতিফলন এর কিছু স্লাইড দেখাবো, আশা করি অবশ্যই বুঝতে পারবে। এখানে স্লাইড এই কারণেই দেখাবো যে আলোর যে আমরা বোর্ডে চিত্র আঁকলে সেভাবে সুন্দর হয় না, কিন্তু স্লাইডে যদি দেখাই কম্পিউটারে পাওয়ার পয়েন্টের মাধ্যমে, সেটা আমার মনে হয় একটু ক্লিয়ার দেখা যায়, বোঝা যায়। চলো আমরা স্লাইডটা একটু দেখাই। অষ্টম অধ্যায়ের প্রথম ক্লাস। আচ্ছা, লাইট কেমন বা দেখা যাচ্ছে কেমন? যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই মেসেজ করে জানাইতে হবে। আর অনেকেই বলে স্লাইডের সামনের লেখা ওঠে না। বিসমিল্লাহির রহমানির রহিম, ফুলের শুভেচ্ছা। দেখা যাচ্ছে তো? লাইনে কেউ যদি থাকেন, একজন দেখা যাচ্ছে আছে, মৃত্যু ইকবাল। ওয়ালাইকুম আসসালাম স্যার। লেখাটা কি স্পষ্ট আসতেছে? পরিচয়: মুর্শিদুদ্দিন স্যার, ন্যাশনাল কলেজ, পদার্থবিজ্ঞান, নবম দশম শ্রেণী, অষ্টম অধ্যায়, আলোর প্রতিফলন। এখানে একটা লোক দাঁড়িয়ে আছে কিসের সামনে? অবশ্যই বোঝা যাচ্ছে যে দর্পণের সামনে বা আয়নার সামনে, যাকে আমরা ড্রেসিং টেবিল বলি। আয়নার সামনে দাঁড়িয়ে আছে, অবিকল একটা ছবি দেখা যাচ্ছে, তাই না? এরকম আরেকটা মেয়ের ছবি একই দেখা যাচ্ছে, তার ফেস, তার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু আয়নাতে তার মুখটা দেখা যাচ্ছে। মানে কি? প্রতিফলন হচ্ছে, প্রতিফলন। আচ্ছা, তো আমরা এটাই বলা হচ্ছে যে শিক্ষার্থীরা বলতে পারবে আয়নার নিজের ছবি দেখার কারণ কি? আয়নাতে পিছনে একটা রূপার প্রলেপ থাকে, যার কারণে আয়নাতে কি হয়? প্রতিফলন হয়, মানে একই মাধ্যমে ছবিটা ফিরে আসে, যার জন্য আমরা দেখতে পাই।
সুতরাং আজকের আলোচ্য বিষয় হচ্ছে আলোর প্রতিফলন। সাউন্ড এবং ছবি লেখা কি বোঝা যাচ্ছে কিনা একটু মেসেজ করে জানালে খুবই উপকৃত হব। আমার গণ্যমান্য স্টুডেন্ট সবাই ঘুমিয়ে আছে, পরে স্লাইড দেখে ছবির মতন টাইনায় টাইনা কতক্ষণে দেখে শেষ করে দেয়, দায়িত্ব পালন করে। জানি না কীভাবে লেখাপড়া করে তারা, কারণ করোনা ভাইরাসের কারণে লেখাপড়া একটু সমস্যা হচ্ছে, যার কারণে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। দয়া করে স্টুডেন্টরে অবশ্যই বলবো ধীরস্থিরভাবে স্লাইডগুলি দেখো, কি লেখা হচ্ছে কি দেখানো হচ্ছে সেটা মুখস্থ করো, শিখো। আজকে আমরা কি শিখব প্রতিফলন বলতে কি বোঝায়, প্রতিফলনের সূত্র, মানে প্রতিফলন নিয়ে যে বিভিন্ন বিজ্ঞানী কি সূত্র আবিষ্কার করেন সেটা জানবো, এবং প্রতিফলন কীরকম হতে পারে, প্রকারভেদ, সেটার বর্ণনা করতে পারবো আজকের ক্লাসে। এখানে দেখা যাচ্ছে একটা চোখ, আমরা জানি চোখ দিয়ে আমরা দেখি। এই কর্নারে হচ্ছে এখানে এই যে দেখা যাচ্ছে এটা একটা যে জায়গা থেকে আলো নিঃসৃত হয়, একটা দীপ্তমান বস্তু, একটা সূর্য মনে করতে পারো, একটা লাইট মনে করতে পারো, এই থেকে আলো আমাদের চোখে পড়ে, তাই আমরা দর্পণটা দেখতে। এখন ইঁদুর, চাবি আর একটা ছবি দেখা যাচ্ছে, ওই দুটাকে আমরা কীভাবে দেখব? ওইটা কি আমরা সরাসরি আমাদের চোখ থেকে চাবি অথবা ইঁদুরে আলো পড়ে, না সূর্য থেকে ইঁদুরের উপরে পড়ে তারপর আমার চোখে যায়? সেটা আমরা তীর চিহ্নতে দেখব। দেখো, ক্লিক করলেই দেখা যাচ্ছে সূর্য থেকে আলো ইঁদুরে আসতেছে, তালাতে আসতেছে, তারপর আমার চোখে ঢুকতেছে, তাই আমি দেখতে পাচ্ছি। সুতরাং এটা হচ্ছে ইঁদুর এবং তালা, এই দুটো হচ্ছে দীপ্তমান বস্তু, যে দেখা যাচ্ছে কিসের কারণে? সূর্যের আলোতে দুটা বস্তুকে দেখা যাচ্ছে, আর দেখব কে? আমার চোখ দ্বারা। সুতরাং দীপ্তমান বস্তু সরাসরি দেখা যায়, হ্যাঁ, কিন্তু দীপ্তহীন বস্তু সরাসরি দেখা যায় না। দীপ্তহীন মানে কি? যদি এই সূর্যের আলোটা এই চাবি যদি না পড়তো, তবে ইঁদুর চাবি দুইটাই দীপ্তহীন বস্তু হয়ে যেত। যেহেতু সূর্যের আলোটা দুটার উপর পড়ে, তাই ইঁদুর এবং তালাটা দীপ্তমান বস্তু হয়ে গেল। সুতরাং এখানে লেখা আছে, দেখো, দীপ্তমান বস্তু থেকে দীপ্তমান বস্তু থেকে আলো এসে, দীপ্তমান বস্তু হলো সূর্য, কারণ সে নিজের আলো নিজের আছে, সবাইকে দিতে পারে, আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। সূর্যটা হচ্ছে দীপ্তমান বস্তু, আর ইঁদুর চাবিটা হচ্ছে হীন বস্তু। যখন হীন বস্তুর উপর পড়ে, এরপর সেখান থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে ফিরে আসে, তখন আমরা দেখতে পাই। তার মানে কি, দীপ্তহীন বস্তু সরাসরি দেখা যায় না যতক্ষণ পর্যন্ত দীপ্তমান বস্তু থেকে আলো দীপ্তহীন বস্তুর উপর পড়ে। ক্লিয়ার? সুতরাং দীপ্তহীন বস্তু আমরা দেখতে পাই দীপ্তমান বস্তুর সাহায্যে, মানে যা থেকে আলো নিঃসৃত হয়। আমি যদি একটা বাসার লাইটের কথা বলি, বাল্বের কথা বলি, বাল্ব হচ্ছে দীপ্তমান বস্তু, আর আমরা যে বই পড়ি সেগুলো হচ্ছে দীপ্তহীন বস্তু। সুতরাং লাইট থেকে, বাল্ব থেকে আলোক রশ্মি বইয়ের উপর পড়ে, সেই বইয়ের অক্ষর আমাদের চোখে আঘাত করে, তারপর দেখতে পাই। এখানে এই যে আমরা যে দেখতে পাই কোনো বস্তু, সেই সম্পর্কে আলো কয়েকটা মতবাদ আছে। সেই সম্পর্কে আগের ছিল, এখন অবশ্য তোমাদের বই নেই, হ্যাঁ, অনেক পুরাতন বইয়ে ছিল, যে কীভাবে দেখতে পাই। যেমন বিজ্ঞানী নিউটন বলছিল প্যাকেট আকারে দেখতে পাই, দেখতে পাই প্যাকেট আকারে, প্যাকেট, হ্যাঁ। এরকম জু প্লাঙ্কটন বলছিল, ম্যাক্সওয়েল বলছে এই দীপ্তমান বস্তু থেকে আমরা কিভাবে বস্তু দেখতে পাই। আর আমরা এখন জানি, শুধু এইটাই জানি যে দীপ্তহীন বস্তু দেখা যায় না যতক্ষণ পর্যন্ত দীপ্তমান বস্তু আলোর প্রতিফলন হয়। আলোর প্রতিফলন হলেই দীপ্তহীন বস্তু আমরা দেখতে পাই।
এখানে আরেকটা সূর্যের কথা বলছি, স্লাইডটা দেখাচ্ছি এই কারণেই, এখানে প্রথমে সূর্য থেকে একটা আলোক রশ্মি একটা প্রতিফলকে বাধা পায়, দেখো বাধা পেয়ে এই একটা রশ্মি আলোক রশ্মি আসতেছে, বাধা পেয়ে আবার ফিরে আসতেছে, তার মানে কি একই মাধ্যমে ফিরে আসলো। এটা যদি অন্য মাধ্যম চিন্তা করি, এই রেখাটাকে যদি একটা তল মনে করি বা এই সাদা পেজটা কাগজটা তল মনে করি, সূর্যের আলো থেকে আসতেছে আবার একই মাধ্যমে ফিরে যাচ্ছে। প্রতিফলন, যেমন আমরা বীজ মাটিতে বপন করি আবার পৃথিবীতে ফিরে আসে, উপরেই ফিরে আসে, গাছটা বড় হয়, সে একই রকম সেটা কী বলি ফসল ফলে। একইভাবে সূর্য থেকে আলোক রশ্মি আসতেছে আবার একই মাধ্যমে ফিরে আসলো, এটাকে বলা হয় প্রতিফলন। সুতরাং সংজ্ঞাটা একেবারেই সহজ, একই মাধ্যমে ফিরে আসে। সুতরাং সংজ্ঞাটা আমরা এখন দেখি। আলোক রশ্মি যখন, অবশ্যই আলোক রশ্মি, কিন্তু লাল দাগটাকে আলোক রশ্মি, যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের কোনো তলে, মনে এই রেখাটা হচ্ছে তল, আপাতিত হয়, তার মানে প্রথম যে রশ্মিটা আসতেছে সেটাকে আপাতিত রশ্মি বলে। এই সংখ্যাটা আমি আবার বলবো, যে প্রথম যে রশ্মিটা আসতেছে সেটাকে আপাতিত রশ্মি বলে। এটা হচ্ছে আপাতিত রশ্মি, এটা হলো প্রতিফলিত রশ্মি। আপাতিত হয় তখন দুই মাধ্যমের বিভেদতল, বিভেদতল হচ্ছে এই কালো রেখাটা হচ্ছে বিভেদতল হতে কিছু পরিমাণ আলো, মানে সম্পূর্ণ আলো না, কিছু আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই যে একটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে প্রতিফলন। প্রতিফলন হচ্ছে একটা ঘটনা। সুতরাং আবার বলি, আলোক রশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য মাধ্যমে যাওয়ার চেষ্টা করে বা যেতে চায়, তখন কোনো তলে আপাতিত হয়, তখন দুই মাধ্যমের বিভেদতল, দুই মাধ্যমের সংযোগস্থল যাকে বলে, বিভেদতল বলতে সংযোগস্থল হতে কিছু আলোর পরিমাণ আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, এই যে ঘটনা সেটাকে আলোর প্রতিফলন বলে। আমরা বেসিকটা আজকে বোঝাবো যে প্রতিফলনটা কীরকম হয়, তাই না? কালকে এবং পরশুর ক্লাসটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা পরীক্ষা আসার মতো। এই সংখ্যাটাও কিন্তু পরীক্ষায় আসে। আমি চাই সাথে সাথে সংজ্ঞাটা শিখতে, যে আর ফিজিক্সের অনেক সংজ্ঞা আছে, সেটা শিখতে হবে চিত্র দিয়ে। আচ্ছা, এখন প্রতিফলন কি কি সূত্র মেনে চলে, মানে কি কি নিয়ম, সূত্র বলতে নিয়ম, সূত্র কিন্তু কোনো কোরআন হাদিসের কথা না, মানুষের তৈরি সৃষ্টি, এবং সেটা সৃষ্টি করছে যাতে ভবিষ্যতে তোমরা সহজে বুঝতে পারো। এখানে দেখা যাচ্ছে সূর্য, এই রেখাটা হচ্ছে আপাতিত রশ্মি, এই দেখো এটার নাম কি আপাতিত রশ্মি। যে প্রথম যে রশ্মিটা আসে সেটা হলো আপাতিত রশ্মি, আর যেটা লাল আবার বেরিয়ে চলে যায় প্রথমে যে ফিরে আসে প্রতিফলিত রশ্মি। মাঝখানে একটা রেখা কালো রেখাটা আছে সেটা হলো অবিলম্ব। সুতরাং এই তিনটা রেখা বুঝতে হবে। আমরা যখন প্রতিবিম্ব তৈরি করব তখন আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি যেভাবে রশ্মি যাচ্ছে সেটা যেন আমরা নিজে ইচ্ছামতো বলতে পারি। আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অবিলম্ব, ক্লিয়ার? আর এই সাদা রেখাটা বা সাদা পেজটা হচ্ছে বিভেদতল, আর যেখানে মিলিত হলো সেটা হলো আপাতন বিন্দু। এখন কি দেখা যাচ্ছে, তিনটা বিন্দু একই সাথে মিলিত হচ্ছে না, যে আপাতিত রশ্মি, অবিলম্ব, প্রতিফলিত রশ্মি একই বিন্দুতে মিলিত হচ্ছে, বিভেদতলে মিলিত হচ্ছে, বিভেদতল। সুতরাং এখানে আমরা দুইটা সংজ্ঞা শিখব, একটা হচ্ছে আপাতন কোণ কাকে বলে, প্রতিফলন কোণ কাকে বলে। আপাতন কোণ কাকে বলে আমি লিখি নাই, সংজ্ঞাটা একেবারেই সহজ। এই আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপাতন কোণ বলে। আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপাতন কোণ বলে। প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলে। আমি কি আসি না নাই? কোনো দর্শক নেই। দুইটা সংজ্ঞা বলা হলো।
লাইট দিলাম, লাইট ছাড়া ভালো না লাইট সহ ভালো? এখন কি বেশি দেখা যাচ্ছে মনে হয়? আপাতিত রশ্মি, এই আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন হয় তাকে আপাতন কোণ বলে। প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলে। এখন এই যে দুইটা কোণ উৎপন্ন করলো, দেখা যাচ্ছে একেবারেই সমান সমান, একেবারেই সমান, তার মানে এটা প্রতিফলনের একটা সূত্র হবে। আরেকটা হলো এই আপাতিত রশ্মি অবিলম্ব প্রতিফলিত রশ্মি একই বিন্দুতে একই সমতলে মিলিত হয়। সহজ কথা, যে তিনটা রেখা আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অবিলম্ব একই সমতলে অবস্থান করে, এটা হচ্ছে প্রথম সূত্র। তার মানে সূত্র আমরা দেখে নিই এখন। আমার একটু অ্যালার্জির সমস্যা আছে তো, তাই কাশি হয়। প্রথম সূত্র, আপাতিত রশ্মি যার কথা বললাম, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দু, এই আপাতন বিন্দু প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব, যাকে অবিলম্ব ডাইরেক্ট বলেছি, প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। সূত্রটা কিন্তু একেবারেই সহজ। আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব, এই যে লম্ব রেখাটা যে টানা হলো, অবিলম্ব একই সমতলে, মানে একই জায়গায় বা একই অবস্থানে মিলিত হয়, অবস্থান করে। এলো প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা হচ্ছে প্রতিফলন কোণ। এই যে প্রতিফলন কোণের কথা বললাম, এই যে আপাতন কোণ, এই দুটো কী হবে? সমান। আপাতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়, প্রতিফলন কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়। লিখি নাই, আমরা সূত্র সম্পর্কে ভালো করে বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এখন আমি এই যে প্রতিফলন হয়, প্রতিফলন কয় ধরনের হয় সে সম্পর্কে আলোচনা করব। প্রতিফলনের প্রকারভেদ। এ একটা সমতল পৃষ্ঠ, একটা আলোক রশ্মি, মানে সূর্য বা দীপ্তমান বস্তু, আমরা দীপ্তমান বস্তুই বলতে পারি, যেহেতু আমরা দীপ্তমানের বস্তুর সংজ্ঞা আমরা আগে বলেছি। দীপ্তমান বস্তু থেকে সমান্তরালে আলোক রশ্মি আসতেছে, সমান্তরালে যাচ্ছে, সমান্তরালে আসতেছে, সমান্তরালে যাচ্ছে, প্রতিফলন হচ্ছে। সমান্তরালে আপাতিত হচ্ছে, সমান্তরালে প্রতিফলিত হচ্ছে। সুতরাং এটা কি? এটা এক ধরনের প্রতিফলনের প্রকারভেদ। সেটাকে আমরা লিখব একটু পরে। এরকম তিনটা চিত্র আমি দেখাই। এটাকে বলা হয় প্রতিফলনের পর সমান্তরালে রশ্মিগুচ্ছ, সমান্তরালেই যাচ্ছে, কোনো ইয়ে হয় না। তার মানে কি? তলটা অবশ্যই মসৃণ হতে হবে, তলটা মসৃণ হলে এই কাজটা সম্ভব। দ্বিতীয় চিত্র দেখো, সমান্তরালে আসতেছে, প্রতিফলনের পর একই বিন্দুতে মিলিত হচ্ছে। এখানে খুব দ্রুত হয়ে যাচ্ছে, এখানে মিলিত হচ্ছে, এখানে মিলিত হচ্ছে, তিনটা কালার। সুতরাং এটা কেবল হয় অভিসারী হচ্ছে। সমান্তরালে আপতিত হচ্ছে, প্রতিফলনের পর কোথাও যদি মিলিত হয় সেটা কেবল হয় অভিসারী। এটা কেবল হয় প্রতিফলনের পর অভিসারী রশ্মিগুচ্ছ। মিলিত হলে অভিসারী, মনে রাখতে হবে। মিলিত হওয়া মানে কি? অভিসারী। আর যদি অপসৃত হয়, মানে মিলিত না হয়, ছড়িয়ে যায়, সেটা হলো অপসারী। সুতরাং তিনটাই সমান্তরালে আপতিত হচ্ছে। তৃতীয় চিত্রটা দেখো, বই এরকম দেখানো সম্ভব না, চিত্র আঁকা কঠিন হয়ে যায়। সমান্তরালে আসতেছে, তিনটা কিন্তু মিলিত হচ্ছে না, ফাঁকা ফাঁকা, তার মানে কি? অপসারিত হচ্ছে। প্রতিফলনের পর অপসারিত রশ্মিগুচ্ছ। প্রথম চিত্র হলো প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ, প্রতিফলনের পর অভিসারী রশ্মিগুচ্ছ, প্রতিফলনের পর অপসারী রশ্মিগুচ্ছ। এখন এখানে একটু বলে রাখি, দর্পণের ক্ষেত্রে হয় মসৃণ তল হলে সমান্তরাল হবে, আর অভিসারী অপসারী হবে সমতল না, গুলীয় দর্পণ। যদিও চিত্রটা হয় নাই। গুলীয় দর্পণের ক্ষেত্রে, গুলীয় দর্পণ দুই প্রকার, উত্তল অবতল, সেই ক্ষেত্রে অভিসারী হয় অপসারী হয়, সেটা আমি পরে দেখাবো ইনশাল্লাহ। তার মানে এই তিনটা একত্রে বলা হয় নিয়মিত প্রতিফলন, নিয়মিত হচ্ছে।
এটা প্রতিফলন দুই প্রকার, একটা হচ্ছে নিয়মিত বা সুষম প্রতিফলন, নিয়মিত প্রতিফলন বা সুষম প্রতিফলন। নিয়মিত প্রতিফলন তিন ধরনের হচ্ছে, একটা সমান্তরাল রশ্মিগুচ্ছ হচ্ছে, একটা অভিসারী, একটা অপসারী। সমান্তরাল হয় সমতল দর্পণে, অভিসারী হয় উত্তল দর্পণে, অপসারী হয় অপতল দর্পণে। সুতরাং আমরা ওই দুইটা যেহেতু সমতল দেখাচ্ছে, কিন্তু এটা হবে গুলীয় দর্পণ, দুইটা কি হবে গুলীয় দর্পণ। সুতরাং প্রথম প্রকারভেদ হচ্ছে সুষম প্রতিফলন বা নিয়মিত প্রতিফলন। এর সংজ্ঞাটা যদি আমরা বলি, আপাতিত রশ্মি সমান্তরালে এসে কোনো মসৃণ তলে বাধা পেয়ে সমান্তরালে যদি প্রতিফলন ঘটে, সেই প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে। মসৃণটা সমান্তরাল হতে হবে, বইয়ে তোমাদের সংজ্ঞা লেখা আছে, তারপর মুখে বলে দিলাম। দুই নম্বরটা হচ্ছে, দেখো আলোক রশ্মি বিদ্যমান বস্তু একটা মসৃণ তল, প্রতিফলনের সংজ্ঞা বলা হয়েছে প্রথমেই, তুমি পড়ে আসছো তাই দেখতে পাও নাই, অবশ্যই চিত্রসহ দেখানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে মসৃণ তল না, এটা অমসৃণ তল। যদি একটা রেখা টানা হয়েছে, চিত্রটা আঁকতে পারি নাই, এটা অমসৃণ তল হবে। অমসৃণ তলের ক্ষেত্রে সমান্তরালের আলোক রশ্মি আসবে, প্রতিফলনের পর এলোমেলো যাবে, অভিসারী হবে না, অপসারী হবে না, এলোমেলো, কোথাও মিলিত হবে কোথাও অমিলিত হবে, এরকম দেখা যাবে। সুতরাং যে সমান্তরালে আসবে কোনো অমসৃণ তলে বাধা পেয়ে যদি প্রতিফলনের পর কি হয় এলোমেলো আলোক রশ্মি প্রতিফলন হয়, সেটা হচ্ছে অনিয়মিত। যেমন এটা হচ্ছে প্রতিফলনের পর সমান্তরাল, প্রতিফলনের পর সমান্তরাল, অভিসারী অপসারী গুচ্ছ পরিণত হয় নাই, সমান্তরাল হয় নাই প্রতিফলন, অভিসারী হয় নাই, অপসারী হয় নাই। সুতরাং সেটা হলো নিয়মিত না অনিয়মিত প্রতিফলন বা ব্যাপ্তি প্রতিফলন। তো এক নম্বর পড়ছি আমরা নিয়মিত বা সুষম প্রতিফলন, দুই নম্বর হচ্ছে ব্যাপ্তি বা নিয়মিত প্রতিফলন। ক্লিয়ার? তো প্রতিফলন দুই প্রকার, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, একটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন। সুষম প্রতিফলন বা আরেকটা হচ্ছে ব্যাপ্তি প্রতিফলন। সুষম প্রতিফলনে কি হয়, প্রতিফলিত রশ্মি সমান্তরালে হয় সমতল দর্পণে, অভিসারী অপসারী হয় গুলীয় দর্পণে। আর অনিয়মিত প্রতিফলন, প্রতিফলিত রশ্মি সমান্তরালে হবে না, অভিসারী অপসারীও হবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা সামনে আগাই। এই দেখা যাচ্ছে একটা দর্পণ, একটা আয়না। এখন আমরা একটু সমতল দর্পণ, যার কথা বারবার বলতেছি, সেই সমতল দর্পণটা কাকে বলে? দর্পণ হলো একটি মসৃণ তল, দর্পণ হলো একটি মসৃণ তল যেখানে আলোর নিয়মিত প্রতিফলন হয়, যা আমরা দুইটা প্রকারভেদের মধ্যে বলছি। যেখানে নিয়মিত প্রতিফলন হবে সেটি হবে দর্পণ, অনিয়মিত প্রতিফলন হলে সেটা দর্পণ হবে না। সুতরাং আমরা যে ড্রেসিং টেবিল বানাই বা আমাদের সাজুগুজু করার জন্য যেখানে দাঁড়াই ড্রেসিং টেবিল আয়নার সামনে, সে আয়নাটা হচ্ছে দর্পণ। দর্পণ হলো এমন একটি মসৃণ তল, মসৃণ মানে কি প্লেন, যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। দর্পণে আলোর প্রতিফলনের ফলে দর্পণের সামনে স্থাপিত বস্তুর একটি স্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয়। আমরা প্রতিবিম্ব সম্পর্কে আগামী ক্লাসে পড়াবো, বিশদ আলোচনা করবো ইনশাল্লাহ। তার মানে আমরা যে দর্পণের ভিতরে যে ছবিটা দেখি সেটা হচ্ছে প্রতিবিম্ব, বিম্ব বা প্রতিচ্ছবি যাকে বলি আমরা, সেটাকে ফিজিক্সের ভাষায় বলে প্রতিবিম্ব। স্পষ্ট প্রতিবিম্ব, হুবহু দেখা যায়। এখন দর্পণের প্রকারভেদ দেখাচ্ছি। দর্পণ প্রধানত দুই প্রকার, সমতল দর্পণ, গুলীয় দর্পণ। প্রথমটা হচ্ছে সমতল দর্পণ,
দ্বিতীয়টা হচ্ছে গুলীয় দর্পণ। সমতল দর্পণ হচ্ছে আমরা যে আয়না ব্যবহার করি সেটা, আর গুলীয় দর্পণ সেটা কোথায় ব্যবহার হয়? গাড়ির ড্রাইভারের পাশে যে দর্পণটা দেখা যায় সেটা হচ্ছে গুলীয় দর্পণ। অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয়, সেখানে গুলীয় দর্পণ। আমরা যে চশমা ব্যবহার করি সেটাও দর্পণ, সেটা লেন্স অবশ্য, ওইটাও গুলীয়। সুতরাং গুলীয় দর্পণ আবার দুই প্রকার, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। আমরা এই অবতল দর্পণের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অবতল দর্পণ উত্তল দর্পণের প্রতিবিম্ব কিভাবে তৈরি হয়, প্রতিচ্ছবি কিভাবে দেখা যায়, আমরা সেটা অবস্থান মানে প্রতিবিম্বটা কোথায় রাখলে প্রতিবিম্বটা বড় দেখা যাবে, লক্ষ্যবস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব ছোট দেখা যাবে, বড় দেখা যাবে, বিবর্ধিত হবে, খাটো হবে, সেগুলি আমরা তৃতীয় ক্লাসে দেখাবো, যা খুবই ইম্পর্টেন্ট। সুতরাং গুলীয় দর্পণ দুই প্রকার, অবতল দর্পণ, উত্তল দর্পণ। আমি প্রথম প্রকারভেদ ছিল নিয়মিত প্রতিফলন, ওই জায়গায় বলা হয়েছিল অভিসারী অপসারী। যে দর্পণে অভিসারী হয় সেটা হচ্ছে অবতল দর্পণ, মিলিত হবে না। আর যে দর্পণে মিলিত হবে সেটা হলো উত্তল দর্পণ, যা আগামী ক্লাসে আরও সুন্দর দেখা যাবে ইনশাআল্লাহ ছবিগুলি, যে কিভাবে অবতল দর্পণে কাজ করে, উত্তল দর্পণে কাজ করে। যেন অবতল দর্পণ হচ্ছে আলোকরশ্মির সমান্তরালে এসে অভিসারী হবে, মিলিত হবে না। আর উত্তল দর্পণে হচ্ছে মিলিত হবে, আপাতিত রশ্মির সমান্তরালে এসে যদি কোথাও মিলিত হয় সেটা হলো উত্তল দর্পণ, প্রতিফলিত রশ্মি দল। ক্লিয়ার? আমরা এই দর্পণের প্রকারভেদটাও কিছুটা জানতে পারলাম, যে দর্পণ দুই প্রকার, সমতল দর্পণ, গুলীয় দর্পণ। গুলীয় দর্পণ দুই প্রকার, উত্তল দর্পণ, অবতল দর্পণ। আমরা এটা জানি যে সমতল দর্পণের প্রতিবিম্ব সমান হয়। হ্যাঁ, এই সমতল দর্পণের দ্বিতীয় ক্লাস দেখাবো, তৃতীয় ক্লাস হলো উত্তল অবতল দর্পণে দেখাবো ইনশাল্লাহ। আজকে শুধু প্রাথমিক জ্ঞানগুলি দিচ্ছি। এখন সমতল দর্পণের ব্যবহার, যে সমতল দর্পণটা কোথায় কাজে লাগে, চেহারা দেখতে এটা সবাই জানি। পেরিস্কোপ তৈরিতে, পেরিস্কোপটা কি? যেমন এখন তোমাদের বইয়ের ছবিটা অবশ্যই আছে, দেখো কত পৃষ্ঠায় আছে, যে পেরিস্কোপটা হচ্ছে একটা ওয়াল যদি আমার সামনে থাকে, একটা খেলার স্টেডিয়ামে আমি টিকিট কাটতে পারি নাই, এখন ভিতরে আমি খেলা দেখতে চাই, ওয়াল আমার মাথার থেকে উঁচু, সুতরাং আমি খেলা দেখতে পারবো না বাহির থেকে। সেই জন্য এমন একটা যন্ত্র আছে যা ওয়ালের উপরে দৌড়ে রাখলে আমি খেলাটা সম্পূর্ণ দেখতে পাই। ওই জায়গায় শুধু সমতল দর্পণ ব্যবহার করা হয়, সেটা হলো পেরিস্কোপ। টর্চ লাইট, সেটা তো সবাই চিনি। স্টিমার, লঞ্চের সার্চ লাইট, মানে সার্চ লাইট বলতে যে লাইট দিয়ে স্টিমার দূরের বস্তু দেখতে পায়, সামনে কি আছে, অন্য কোনো লঞ্চ আছে কিনা, স্টিমার আছে কিনা, সেটার জন্য সবগুলিতে সমতল দর্পণ ব্যবহার করা হয়। রাডারে ব্যবহার করা হয়, রাডার সম্পর্কে আমরা জানি। হ্যাঁ, দোকান, শপিং মলে নিরাপত্তার জন্য দর্পণ ব্যবহার করা হয়। যদিও এখনও অত্যাধুনিক সিসি ক্যামেরার ব্যবস্থা আছে, আগে দর্পণ ব্যবহার করা হতো, এখন সিসি ক্যামেরা ব্যবহার করা হয়। পিছনের যানবাহন বা পথচারী দেখতে গাড়িতে ব্যবহার করে, সেটা হলো ড্রাইভারের সামনে যে দর্পণটা ব্যবহার করা হয় সেটা হলো সমতল দর্পণ। আর দর্পণ বলতে জায়গায় গুলীয় হতে পারে, সমতল হতে পারে, যেমন টর্চ লাইট, স্যাটেলাইট, এগুলো হচ্ছে গুলীয় দর্পণ। আর চেহারা দেখতে এটা কিন্তু সমতল, পেরিস্কোপ সমতল। আর পিছনে যানবাহন পথচারী দেখতে এটা গুলীয় দর্পণ ব্যবহার করা হয়। হ্যাঁ, সকল দর্পণের ব্যবহার হয়। তোমাদের বই কিন্তু আরও আছে, যেমন আমরা দর্পণ ব্যবহার করি কোথায়, চিকিৎসা ক্ষেত্রে, যেমন ডাক্তার না, বিশেষ করে চোখের ডাক্তার, নাক কান ডাক্তার অথবা দাঁতের ডাক্তার বিশেষ করে ব্যবহার করা হয়। উত্তল দর্পণ ব্যবহার করে, উত্তল না অবতল দর্পণ ব্যবহার করে। আমরা এটাও জানবো যে উত্তল অবতল দর্পণ কীভাবে চিনব। হাতের আঙ্গুল
যদি দর্পণের উপর রাখা হয়, যদি আঙ্গুলটা অনেক বড় দেখা যায় অবতল, আর যদি আঙ্গুলটা ছোট দেখা যায় উত্তল দর্পণ। সুতরাং উত্তল দর্পণের ব্যবহার, অবতল দর্পণের ব্যবহার অনেক আছে সমতলের চেয়ে। তোমাদের বই অনেক ব্যবহার আছে, ওইগুলো অবশ্যই দেখে নিবে। এখন আমি একটু ক্লাস যে এখন করিয়েছি, যেটা দলে যদি বিভক্ত করি, যদি কিছু প্রশ্ন করা হয় কতগুলো স্টুডেন্টকে যে আলোর নিয়মিত প্রতিফলন সম্পর্কে বলো, এতে কি পাওয়া যায়। প্রথম দলকে আমি আশা করি আগের আলোচনা থেকে অবশ্যই তারা বলতে পারবে। আর দ্বিতীয় দলকে যদি বলা হয় যে আলোর অনিয়মিত প্রতিফলন বর্ণনা করো, অনিয়মিত প্রতিফলন কীরকম হয়। সুতরাং এটা আমরা আলোচনা করেছি, সেটা অবশ্যই দেখবে। আর তারা কিন্তু একজন আরেকজনের সাথে কথা বলে সেটি ভালো হয়। আচ্ছা, সুতরাং আমরা দলে 2-3 জন একসাথে করতে পারবো। যদি করোনা ভাইরাসের কারণে পাশাপাশি কেউ বসা যাবে না, সুতরাং আমরা একা একাই শিখবো ইনশাল্লাহ। এখন আমি আজকে একটা চিত্রের একটা আইডিয়া দিচ্ছি, যে লাল বস্তুটা হচ্ছে লক্ষ্যবস্তু। এই লাল বস্তুটা, লাল না কি কালার বলা হয়, কি কালার, কালার তো বেশি চিনি না, কালারটা কি, কেউ মেসেজ দেয় না, কালারটা বলে দিলে ভালো হতো। যাই হোক, একটা রঙিন বস্তু আমি বলি লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তু মানে আমি যে আয়নার সামনে দাঁড়াই, আমি হচ্ছে লক্ষ্যবস্তু। এখানে একটা গোলীয় দর্পণ দেখানো হচ্ছে, গোলীয় দর্পণ কালা, আর বাইরে হচ্ছে প্রলেপ লাগানো, এটা হচ্ছে উত্তল দর্পণ। এটা হচ্ছে অবতল দর্পণ, সরি, এটা হচ্ছে অবতল দর্পণ। বাইরে প্রলেপ লাগানো হলো অবতল দর্পণ, ভিতরে প্রলেপ লাগানো হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণ, সরি। লক্ষ্যবস্তু অসীম বক্রতার কেন্দ্রের মধ্যে যদি থাকে, এখন সি একটা বস্তু দেখা যাচ্ছে, সি একটা বিন্দু, এফ একটা বিন্দু, পি একটা বিন্দু। এই সংজ্ঞাগুলো আজকে একটু আলোচনা করব। তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে, দেখে নিও। যাকে কেন্দ্র করে আমরা এই বৃত্তটা অঙ্কন করব, মানে গোলীয় দর্পণ অঙ্কন করব, সেই বিন্দুটা হচ্ছে আলোক কেন্দ্র, যাকে সি দ্বারা প্রকাশ করা হয়। যে বিন্দুকে কেন্দ্র করে উত্তল দর্পণ আঁকা হয়, সেই বিন্দু হচ্ছে আলোক কেন্দ্র। আর মাঝখানে যে একটা রেখার দাগ দেওয়া হলো, এটাকে বলা হয় প্রধান অক্ষ। প্রধান অক্ষ দর্পণের মাঝখানে যে বিন্দু পাওয়া যায় পি, সেটা হলো মেরু। মেরু আমরা চিনতে পেরেছি, পি এটা হলো আলোক কেন্দ্র। মেরু এবং পির মাঝখানে যে বস্তুটা দেখা যাচ্ছে এফ, সেটা হচ্ছে ফোকাস বিন্দু। ফোকাসের সংখ্যাটা আমরা ভালো করে বলবো, যে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি যাবে, প্রতিফলনের পর কোথাও যদি মিলিত হয়, সেটা হলো, যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে প্রধান ফোকাস। সুতরাং উত্তল দর্পণ, দেখো দুইটা আলোক রশ্মি কিভাবে যাচ্ছে, সমান্তরালে যায় নাই, কিন্তু এটা গেছে সোজা প্রধান অক্ষের সমান্তরালে। এই প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে আপতিত হলো, এই হলো এই পথে প্রতিফলিত হলো। আমি আবার বলি, লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু থেকে, একটা বিন্দু থেকে আপাতিত আলোক রশ্মি দর্পণে আপাতন বিন্দুতে আপাতিত হয়ে প্রতিফলনের পর এই প্রধান অক্ষকে ছেদ করে বেরিয়ে আসবে, প্রতিফলিত হলো। প্রধান অক্ষে আরেকটা সমান্তরাল রশ্মি ফোকাসের ভিতর দিয়ে যাবে এবং সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে আসবে। একটা আলোক রশ্মি হলো প্রধান অক্ষের সমান্তরালে যাবে, ফোকাসের ভিতর দিয়ে বেরিয়ে আসবে। আরেকটা হচ্ছে ফোকাসের ভিতর দিয়ে আপতিত হবে, প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। এই প্রতিফলিত রশ্মিদ্বয় কোথাও মিলিত হবে। কোথাও মিলিত হলো এখানে যে জায়গায় আমি দেখাচ্ছি। সুতরাং এটা হচ্ছে প্রতিবিম্ব। কোন বিন্দুর? এই প্রথম বিন্দুর প্রতিবিম্ব হচ্ছে এইটা। এখানে
লক্ষ্যবস্তুটা হচ্ছে বক্রতা থেকে দূরে, অসীমে এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে বলা হয়েছে, দূরে, অনেক দূর থেকে বক্রতা এই সাইডে। আর প্রতিবিম্ব হচ্ছে বক্রতার কেন্দ্র ফোকাসের মাঝখানে। এখন দেখা যাচ্ছে লক্ষ্যবস্তু যেভাবে আছে বিম্বটা উল্টা দেখা যাচ্ছে, লক্ষ্যবস্তুর তুলনায় বিম্বটা ছোট। এই সম্পর্কে আমরা তৃতীয় ক্লাসে আরও ব্যাখ্যা করব যে লক্ষ্যবস্তুটা যদি কোথায় রাখি, অবস্থান পেতে যদি সিতে রাখি কেমন হবে, যদি দুটার মাঝখানে রাখি কেমন হবে, এফে যদি লক্ষ্যবস্তু রাখি কেমন হবে, এফ এবং পির মাঝখানে যদি রাখি কেমন হবে, অনেকগুলো প্রতিবিম্ব হবে। গোলাপি কালার, হ্যাঁ গুড গুড, গোলাপি কালার। আচ্ছা, সুতরাং এই গোলাপি বস্তুটার আপাতিত দুইটা রশ্মি মিলিত হচ্ছে। আমরা কোনো প্রতিবিম্ব গোলীয় দর্পণের ক্ষেত্রে, উত্তল অবতলের ক্ষেত্রে আমরা 3 ধরনের আপাতিত রশ্মির ব্যবহারের মধ্যে 2টা ব্যবহার করব প্রতিবিম্ব পাবো। একটা হচ্ছে সমান্তরালে যাবে, ফোকাসের ভিতর দিয়ে আসবে, আরেকটা হচ্ছে ফোকাসের ভিতর দিয়ে যাবে, সমান্তরালে বেরিয়ে আসবে, আরেকটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে যাবে, আলোক কেন্দ্র দিয়ে ফিরে আসবে। এটা এই চিত্রে প্রযোজ্য নয়। এই চিত্রে প্রযোজ্য হলো সমান্তরালে আপাতিত হলো প্রধান অক্ষের ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলন হবে, লক্ষ্যবস্তু ফোকাসের ভিতর দিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে আসবে, যেখানে মিলিত হবে সেই বিন্দুটা হচ্ছে লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু প্রতিবিম্ব। এই সম্পূর্ণ অনেকগুলো, এই বস্তুর অনেকগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত। সুতরাং সম্পূর্ণ বস্তু দেখতে চাইলে এই বিন্দু থেকে এটার উপর লম্ব থাকবো, সেই লম্বটা হচ্ছে এই গোলাপি বস্তুর বিম্ব। বিম্বটা অবস্থানটা কি, আলোক কেন্দ্র ফোকাসের মাঝখানে। দেখতে কেমন, খর্বিত মানে খাটো। আর অবস্থা আরেকটা দেখতে কেমন, উল্টা, খর্বিত এবং উল্টা। খর্বিত মানে খাটো, উল্টা। অবস্থান, প্রকৃতি, বাস্তব। 3টা কথা বলতে হবে, এটা আরও আলোচনা করব তৃতীয় ক্লাসে। অবস্থান, প্রকৃতি আর হচ্ছে আচ্ছা, সুতরাং আমরা এই প্রতিবিম্ব সম্পর্কে কিছুটা দেখতে পেলাম। আমরা নেক্সট চলে যাই। বাস্তব, উল্টা, খর্বিত। খর্বিত মানে খাটো, বিম্বটা দেখা যাচ্ছে। আর বিম্বটা তৈরি হলো কোথায়, এফ এবং সি এর মাঝখানে প্রতিবিম্ব, গোলাপির বস্তুর প্রতিবিম্ব। সুতরাং আজকে যে ক্লাসটা নেওয়া হলো সেটার যদি বিভিন্ন স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হয় যে বলো তো যে বস্তু আলো চায় তার নাম কি, বলতে পারবা? সেটা হলো দীপ্তমান বস্তু। সূর্য একটা দীপ্তমান বস্তু, আমরা যে কারেন্ট লাইট বাল্ব জ্বালাই সেটা হলো একটা দীপ্তমান বস্তু। সালমা বলতে পেরেছে দীপ্তমান বস্তু। 2 নম্বর যদি আরেকটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করি বলো তো আমরা কখন বস্তুকে দেখতে পাই, ছোট্ট ছোট্ট সংজ্ঞাগুলি, ছোট্ট ছোট্ট জ্ঞানগুলো দ্বারাই আমরা বিশদ কিছু মনে রাখতে পারবো যে আমরা কখন বস্তুকে দেখতে পাই। দীপ্তহীন বস্তুকে দেখতে পাই যখন বস্তু থেকে আলো আমাদের চোখে আসে। তার মানে কি, দীপ্তমান বস্তু থেকে দীপ্তহীন বস্তুতে আলো আসবে, সে আলোটা আমাদের চোখে আঘাত করবে বা আমাদের চোখে আসবে, তখনই সেই বস্তুটা দেখতে পাবো। যেমন আমি যদি লাইট, একটা রুমে লাইট জ্বলতেছে, ওই রুমে থাকি, আর বস্তুটা যদি অন্ধকারে থাকে তখন ওই বস্তুটা আমি দেখতে পাই না, কেন ওই বস্তুর উপরে কোনো আলোক রশ্মি পড়ে নাই। আর আমি যদি অন্ধকারে থাকি আর বস্তুটা যদি আলোক রুমে থাকে বা লাইট জ্বালানো আছে এরকম রুমে থাকে, তখন কিন্তু আমি অন্ধকারে থেকেও বস্তুটা দেখতে পাই। তার মানে কি, আমাদের চোখের নিজস্ব কোনো আলো নেই, দীপ্তহীন বস্তু চোখ। দীপ্তমান বস্তু হচ্ছে লাইট বা সূর্য, মোমবাতি। সুতরাং দীপ্তমান বস্তু থেকে দীপ্তহীন বস্তুর উপর আলো পড়বে, সে আলো আমাদের চোখে আসবে, তখন আমরা বস্তুটাকে দেখতে পারব। 3 নম্বর কথা, সব মেয়েদের নাম লেখা হয়েছে।
আপাতন কোণ যদি 30 ডিগ্রি হয়, প্রতিফলন কোণ কত ডিগ্রি হবে? খুবই সিম্পল প্রশ্ন। লাইফে কেউ প্রশ্ন দিলে ভালো হতো যে হৃদয় বনানী বিদ্যানিকেতনের স্টুডেন্ট বলতে পারবা যে আপাতন কোণ 30 ডিগ্রি হতে প্রতিফলন কোণ কত ডিগ্রি হবে? কত হবে? আমরা প্রতিফলনের দ্বিতীয় সূত্রে পড়েছি আপাতন কোণ প্রতিফলন কোণ সমান। আপাতন কোণ প্রতিফলন কোণ সমান, সুতরাং 30 ডিগ্রি হবে। আপাতন কোণ 30 ডিগ্রি, প্রতিফলন কোণ 30 ডিগ্রি। আজকে আমরা যা পড়িয়েছি সংজ্ঞাগুলির প্রকারভেদ, সেটা বাড়ি কাজ হিসাবে আমি দিতে চাই যে অমসৃণ তল, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, যে অমসৃণ তল অনুজ্জ্বল দেখার কারণ বর্ণনা করো। মসৃণ তলে কিন্তু উজ্জ্বল বেশি দেখায়, অমসৃণ হলে অনুজ্জ্বল দেখায়। কারণটা কি? তার মানে কি নিয়মিত প্রতিফলন হয় না, এই কারণে। প্রতিফলন কাকে বলে সংজ্ঞাটা প্রথমে লিখিয়েছি, এর সূত্রগুলি লিখো। প্রতিফলনের প্রকারভেদ, দর্পণের প্রকারভেদ, আজকে যা পড়িয়েছি সংজ্ঞাগুলি, ছোট্ট ছোট্ট প্রশ্ন, সেগুলি তোমরা অবশ্যই খাতায় লিখবে, এটাই বাড়ির কাজ। তোমরা সবাই ভালো থেকো। আগামী ক্লাসে অবশ্যই দেখা হবে সেই একই সময়ে 10টায়, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।